এসে গেছো? বাবা, এর সঙ্গে আবার এত সব মানুষ কেন? মানে সাক্ষাৎকার কিংবা কোনো অনুষ্ঠানের আয়োজন বা না, এগুলো আমার পক্ষে এখন সম্ভব নয়। না, এমনি কথা দু একটা বলতে পারি, কিন্তু না না না, অনুষ্ঠানই। আচ্ছা বসো, তোমরা বসো, এতজন কেন? আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে, পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। শরীর ঠিকই আছে, মানে কলকবজাগুলো আর কি চলছে তাদের মতো, তাদের ইচ্ছে অনুযায়ী। দুর্বল কখনো সখনো লাগে। আর খাওয়া নিয়ে তো আমার কোনো কালেই মানে সে ধরনের ভোজন বিলাসী আমাকে বলা যাবে না। আজকাল একটু অরুচিও আসছে, কীরকম একটা সব বিস্বাদ। আসলে গোটা জীবনটাই কেমন যেন। না হে, ওই নৈরাশ্যবাদী আমি নই, তাহলে তো আমাকে বলতে হতো অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। ক্লান্ত না, এ পর্যন্ত ঠিকই আছে, কিন্তু ওই যেখানে বলা হচ্ছে এক গাছা দড়ি হাতে, না, ওটা আমার মোক্ষ নয়। একটা বেশ ভালো কথা শোনা গেল জানো, ওই ইজিপ্টের তুতেনখামেন নিয়ে। সেই ইজিপ্ট যেখানে অয়দিপাউসের স্ফিংসের মূর্তি আছে, অমিতের মুখে শুনে একটা বেশ মজা পেলুম। দেখো, তোমরা যে সমস্ত দাবি নিয়ে আমার কাছে এখন উপস্থিত হয়েছ, তার কোনোটি ঠিক এখন আমার কাছে হৃদয় গ্রাহ্য নয়। এই যে সংবর্ধনা বা নতুন করে কোথাও অভিনয়, কিছু পাঠ আবৃত্তি, না, এই মঞ্চে ওঠা ব্যাপারটাই মানে ঠিক আমার পক্ষে আর সম্ভব নয়। আমার শরীর চাইছে না, চোখের দৃষ্টি বড় ক্ষীণ। একটা হরফ 1 ইঞ্চি করে যদি কেউ টাইপ করে দেয় তবেই পড়তে পারি, পারছি না। অনেক কিছুই তো পারছি না। কত ইচ্ছে ছিল বুদ্ধদেবকে নিয়ে একটা কাজ করব, পারছি না। শান্তির জন্য এই একজন মানুষের তার দর্শন, তার জীবন আমাকে কিরকম একটা মানে আপ্লুত করে, অভিভূত করে। বুদ্ধদেবকে নিয়ে কত দিনের ইচ্ছে ছিল কিছু কাজ করার, কই। এই শোনো, তোমরা একটু কাছে এসে বসবে, আলোটা না থাক, এই বেশ লাগছে। গ্রিক নাটকের কোরাসের মতো কিংবা সংস্কৃত নাটকের নান্দিকারের মতো একটা সমবেত জাগ্রত বিবেক। তোমাদের মুখোমুখি বসে একটা অন্যরকম স্বাদ পাচ্ছি, অন্য আনন্দ পাচ্ছি। জীবনভর অনেক মন্দ কথা শুনে, নাট্য নির্মাণের ক্ষেত্রে বারংবার অসফল হয়ে, বারংবার বিশ্বাসঘাতকতার আঘাত সহ্য করেও, নিজের শিষ্যদের কাছে অসম্মানিত হয়েও বিশ্বাস কিন্তু কোনোদিন হারায়নি। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। পাপ। রবীন্দ্রনাথের এই আপ্তবাক্য চিরদিন মেনে এসেছি। যে কটা দিন বাঁচব মেনে যাব। জানি যে কাজ নিয়েছি তাতে স্বীকৃতি নেই, তাই বলে স্বপ্ন দেখাও তো শেষ হয়ে যায় না। স্বপ্ন তো দেখতেই হবে। স্বপ্নগুলো কাচের টুকরোর মতো ভেঙে গুড়িয়ে যাচ্ছে। কি বললে? এই তোমার মুখটা দেখতে পাচ্ছি না, একটু সামনে এসে। কে অসম্মান করলো আমাকে? কারা বিশ্বাসঘাতকতা? সে তো আমার চেয়ে তুমি অনেক ভালো জানো, বা তোমরা অনেকেই জানো, তাই না? হে আমার থেবায়ের প্রাজ্ঞনায়ক বৃন্দ, তোমরা যদি কেউ জানো কার হস্ত লাবডাকাসের পুত্র লাইয়াসকে হত্যা করেছে, তা এখনই তা আমার কাছে সম্পূর্ণ স্বীকার করো।
কারো বিবেক যদি পীড়িত থাকে তাহলে সেই কথা আমার কাছে স্বীকার করুক, তাতে তার শাস্তি অল্প হবে, নির্বাসনের অধিক দণ্ড তাকে পেতে হবে না। কিন্তু তোমরা যদি কেউ জানো কোনো বিদেশির হস্ত সেই কার্য করেছে, তাহলে সেই কথা আমার কাছে ঘোষণা করুক। সেই জন্য আমার কাছে পাবে প্রচুর পুরস্কার, আর সমগ্র দেশের কাছে পাবে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি না বলো এবং পরে প্রমাণ হয় ভয়ের তাড়নায় কিংবা নিজেকে বাঁচানোর চেষ্টায় নীরব ছিল, তবে তার সম্পর্কে এই শাস্তি সকলের সামনে আমি ঘোষণা করলাম যে আমার রাজ্যে কখনো কোনো লোক তার সঙ্গে বাক্যালাপ করবে না, কোনো পূজা মণ্ডপে অন্যের সঙ্গে তাকে পূজা উৎসর্গ করতে দেবে না, কোনো সামাজিক আচরণে তাকে স্থান দেবে না। পুঁথি ও দেবতাদের আদেশ অনুযায়ী সেই অপবিত্র অভিশপ্ত জীবকে আমাদের গৃহ থেকে বিতাড়িত করা হবে। বিতাড়ন? কে কাকে বিতাড়ন করে? অবশেষে নিজেরই স্থান হয় না নিজের দলে। কোনো হত্যা না করেও আপনজনের কাছ থেকে সরে যেতে হয়। সেই নিজের হাতে গড়া রঙ্গমঞ্চ থেকে, স্পটলাইট থেকে, আলোকবৃত্ত থেকে গভীরতর অন্ধকারে আলো বড় মায়া। সে মঞ্চেই হোক, জীবনে হোক। জীবন, আমার জীবনে বলার মতোই বা কি আছে? যা সব জিজ্ঞাস্য তোমাদের, এমন কিছু করতে কি পেরেছি যে আত্মজীবনী কিংবা জীবন স্মৃতি একখানা লিখে ফেলবো? আমার পিতা শরৎ কুমার মিত্র, মা শতদলবাসিনী। মাকে আমি যতটুকু দেখেছি খুব কম। সত্যি আমার মা যেন দেবী সরস্বতী। আমার পূর্বপুরুষেরা জমিদার টমিদার কিছু একটা ছিলেন। নীল রক্ত আমার দেহে অবশ্যই না থাকারই কথা। আমি আর আমার ভাই শঙ্কর আমরা ভবানীপুর স্কুলে প্রথমে, পরে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়ি। আমি থিয়েটার করতাম, অভিনয় করতাম, যাত্রাও করেছি। 31-এ ফার্স্ট ডিভিশনে পাশ করলাম। সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলাম। আফটার সাম টাইম ট্র্যাডিশনাল অ্যান্ড ইনস্টিটিউশনাল এডুকেশন কেম টু অ্যান এন্ড। শেষ হলো। ল্যান্সডাউনে জ্যোতি দাদা আমাকে একটা আলোর জগৎ চেনালে। আলো আর থিয়েটারের আলো দেখালে মহর্ষি। মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য, মিনার ভাই নিয়ে গিয়ে। সেসব কথা থাক। আসলে আত্মকথনে আমি চিরকাল একটু অপ্রতুল। নাট্যনিকেতনে অভিনয় করেছি। এটাই তো নবরূপ দিয়ে শিশির ভাদুরী মশাই নাম দিলেন শ্রীরঙ্গম। এই একজন মানুষ, একজন অসাধারণ। কলেজের নিশ্চিন্ত চাকরি জীবন ছেড়ে থিয়েটার, এরম কজন পারে? এতটাই যে অদম্য মানুষ আমি দেখেছি, পা দিয়ে পয়সা ছুঁড়ে দিতে তার বাধেনি। রাগ করেছি, ঝগড়া করেছি, কিন্তু পরম আত্মীয় বলে বোধ করেছি। ছোটোখাটো পাঠ দিয়েছেন, অভিমান হয়েছে, বলিনি কিছু। আমার মনে হয়েছে আমাকে কি একটু ভয় করে চলেন উনি। কত বড় অভিনেতা, ছবি বিশ্বাস, কানুবাবু এসব দলে ছিলেন। অনেক বই করেছি ওনার সঙ্গে, সবগুলো হিসেব দেওয়া ভারী শক্ত। জীবন রঙ্গতে শুরু করেছিলাম, তারপর রীতিমতো নাটক, আলমগীরের দিলির খাঁ করেছি, চন্দ্রগুপ্তে সেলুকাস, সীতা নাটকে একবার আমাকে বশিষ্ঠ দেওয়া হয়েছে। তার আগে একবার আমাকে শত্রুঘ্ন দেওয়া হয়েছিল। তো সেবার অনেকক্ষণ ধরে মেকআপ করেই যাচ্ছি। শিশিরবাবু বললেন, কি পার্ট? আমি বললাম শত্রুঘ্ন। উনি বললেন, লিস্ট অফ অল দ্য পার্টস। বলেই বুঝলেন বোধহয় বলাটা ঠিক হয়নি। বললেন, শত্রুঘ্ন মস্ত বীর, তাই না? বেশ আমি বললুম, আগে হ্যাঁ, তবে পার্টটা বড় ছোট। কি একজন ঠাট্টা করে বলেছিল, প্রত্যেক মানুষের এক একটা কোটা আছে, কোটা। কতটা চিনি খাবে, কতটা নুন খাবে। জাঁক করে কাঁঠাল পাকানোর মতো কিছু করলে ওই রিভার্সন একটা তো থাকবেই। তাই প্রফুল্ল নাটকের ওই যে একটা কথা, আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এটা আমার কাছে কোনোদিনই গ্রহণযোগ্য বলে মনে হয় না। কেমন একটা ইয়ার্কি বলে মনে হতো না, ভালো লাগতো না কোনো কালে।
একবার তো প্রস্তাব এলো, রবি ঠাকুরের বিসর্জন করতে হবে। রঘুপতি শিশির ভাদুরী, শম্ভুমিত্র জয়সিংহ, বেশ একটা রমরমা করে শুরু হলো। ঋষি ভাদুরী এ নাটকটা যে কেন হতে দেননি আমি জানি না। মদ্যপান ইত্যাদি নানা কারণে আমার একটা কেমন কেমন অসহ্য লাগছিল। বেরিয়ে এলাম এই ভেবে যে একদিন এই শ্রীরঙ্গমে আমি থিয়েটার করব। আলমগীর, সীতা, চন্দ্রগুপ্তের ওই অভিনেতা কেন্দ্রিক শিশির অ্যান্ড কোং এইরকম থিয়েটারকে আমি দেখাবো সমন্বিত নাটক কাকে বলে। ওরা রাজপ্রাসাদের সেট করতেন, আমি করলাম ছেঁড়া চট টাঙিয়ে থিয়েটার। আইপিটিএ, 24শে অক্টোবর 1944, বিজন ভট্টাচার্যের নবান্ন। অনেকে আমার গায়ে ধ্রুপদী মানে ক্লাসিক্যাল একটা পোস্টার সেঁটে দেয়। দারিদ্র কি ক্লাসিক্স নয়? আমি প্রতিবেশী দয়াল মণ্ডল করেছিলাম। আনন্দবাজার লিখেছিল উপেক্ষিত অবজ্ঞাত জনজীবনের নাট্যরূপ। আমি বিশ্বাস করি বৈভবের যদি কোনো ধ্রুপদী শৈলী থাকে, খিদেরও একটা ক্লাসিক্স আছে। আজ মনে পড়ছে শ্রীরঙ্গমের মালিক শিশির ভাদুরীর নবান্নের পর বলেছিলেন, আমি জীবনে দুটো ভুল করে ফেলেছি। নবান্নের জন্য আইপিটিএকে হল ভাড়া দিয়ে আর শম্ভুমিত্রকে দল থেকে ছেড়ে দিয়ে। অনেক পরে। আর আজ মনে পড়ে শিশির বাবুকে নবান্ন ছেড়ে সর্বশান্ত হয়ে বেরিয়ে আসতে হয়েছিল, নিঃস্ব, রিক্ত, কপর্দক শূন্য মধুকরের মতো। শ্রীরঙ্গম কিনে রাসবিহারী সরকার নামটা বদলে দিলেন বিশ্বরূপা। আমরা তো অর্জুন নয় যে বিশ্বরূপ দর্শন করব, তবু বিশ্বের বহু রূপ আমি দেখেছি। সম্মান দেখেছি, অসম্মান দেখেছি, নিন্দা দেখেছি, স্তুতি দেখেছি। ম্যাগসেইসাই পাওয়ার পর ছেড়ে গেল অনেক মানুষ, আবার অনেক বন্ধু ফিরে এলো। এই সময় একটা কবিতা বলতাম খুব, রবীন্দ্রনাথের, খুব আবৃত্তি করতাম বাঁশি। আসলে কবিতাটার মধ্যে না এই যে বাঙালি হরিপদ কেরানির জীবনের দর্শন। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। এই যে হরিপদ কেরানি, দেখো আবার কিন্তু একটা অন্য মানুষ হয়ে যাচ্ছে, তাই না? জ্যোতিরিন্দ্র মৈত্রের মধুবংশীর গলিতে, হ্যাঁ দেখো, লালসার যতুগৃহে ভস্মীভূত তোমার চক্রান্ত এনেছে যুগান্ত। অর্জুন অর্জুন শুধু অর্জুন অর্জুন, আজ লক্ষ লক্ষ জনগণ মন বৃহন্নলা ছিন্ন কর ক্লীব ছদ্মসজ্জার ব্যাসন। বিদ্রোহের সমী বৃক্ষে সব্যসাচী অর্থ খুঁজে আজ ঘূর্ণগ্রস্ত এই যুগ, মৃত্যু জ্বরে কাঁপে হাড়ে হাড়ে আর রক্ত সূর্যের অস্ত পশ্চিমের রক্তিম পাহাড়ে। গণনাট্যে আমার ঠাঁই হলো না। চারুপ্রকাশ ঘোষ আমাকে আমাদের কয়েকজনকে বললেন, দে আর প্রুভড টু বি নাইদার গুড পার্টি মেম্বার্স নর সাকসেসফুল বিল্ডার্স অফ আর্ট মুভমেন্ট। শিল্প আন্দোলনের জন্য খুব ভালো একটা কারিগর আমরা না। কমিউনিস্ট পার্টির সার্কুলার দেওয়া হলো, সেগুলো কিন্তু অবশ্য পালনীয় ফতোয়া। দলবদ্ধ জনগণ, জনতা, এইসব শুনলেন আমার একটা কীরকম এই শেক্সপিয়ারের মব বলে মনে হয়। সবার এক চিন্তা, একটাই বোধ হবে, একটা উপলব্ধি, একটাই অনুভব। আচ্ছা, হয় কি সত্যি করে? তোমরা তোড়া বেঁধে বাগানের এক রাশ ফুল আমাকে দিলে, দিয়ে বললে এটাই হচ্ছে গণতন্ত্র। এতে আছে জুঁই, চামেলি, চন্দ্রমল্লিকা, ডালিয়া, রজনীগন্ধা, গোলাপ, সবাই এক হয়ে গেল। তাই হয়। সমস্ত ফুল যদি নিজস্ব বৈচিত্র্য এবং বিশিষ্টতা বজায় রেখে বাগানে স্বমহিমায় ফুটে থাকে, থাক না। তাই তো গণতন্ত্র। গণশত্রু দেখলাম মানিকবাবুর, অ্যান্ড এনিমি অব দ্য পিপল, বেশ ভালো ছবি, কিন্তু শেষের দিকটাতে
একদল মানুষ মানে জনগণ স্লোগান দিচ্ছে, তারা সঙ্গে আছে। ইবসেনের নাটকের তো এটা কি মূল সুর? সুর তো একক লড়াইয়ের। ডলস হাউসে নোরা যে কথাটা বলছে, দেখো, আই বিলিভ দ্যাট বিফোর অল এলস আই এম আ রিজনেবল হিউম্যান বিং, জাস্ট ইউ আর, or at all events that I must try to become one. আমি তো দর্শককে তাই বলতে চেয়েছি। ওই ডাক্তার স্টকম্যানের কথা, যখন সবাই তাকে ছেড়ে গেছে, সবাই একা একক, কি বলছেন তিনি? It is this, let me tell you, that the strongest man in the world is he who stands most alone. একা। মহাভারতের যুদ্ধে দেখবে কৃষ্ণ একা। রেনেসাঁসে, এই কি উচ্চারণটা ঠিক করে করো, রেনেসাঁসের যুগে বিদ্যাসাগর একা, গান্ধীজি একা, রবীন্দ্রনাথ একা। রবীন্দ্রনাথের এই একা, এই ব্যাপারটিকে দেখাতে গিয়ে ঘরে বাইরের নিখিলের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব, তাই না? কিংবা রক্তকরবীর রাজার মধ্যে। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলুম। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে বেথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলুম। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, বুঝলে, ইস্ট জার্মানিতে একজন আমাকে বললে তারা ইন্ডিয়ান প্লে করতে চাইছে, কিন্তু সংস্কৃত না, মডার্ন প্লে। বললুম, তো তোমরা টেগোর করো? সে বললে, না না না, টেগোর ইজ ভেরি ফিলোসফিক্যাল। আমি রবীন্দ্রনাথের নাম না করে রক্তকরবীর গপ্পটা তাদের বললুম, রাজাও বলেছিলুম। বাহ, সে বললে, এ তো মার্ভেলাস। হ্যাঁ, আমি বললুম, এগুলো সব কিন্তু টেগোর। রক্তকরবী নিয়ে প্রচুর ভেবেছি। মহর্ষি তো একদিন বলেই বসলেন সে লোকের সামনে, এখন শম্ভু একাই ডাইরেক্টর, আর সব কিন্তু ডাইরেক্টর নয়। আমি আজও বুঝিনি যে মানুষ যূথবদ্ধ তো হাতি নয়, যে সর্বদাই যূথবদ্ধ হয়ে থাকবে। যূথের বাইরে গেলে তুমি শত্রু হয়ে পড়বে। তোমার খাদ্য, তোমার পানীয়, তোমার পোশাক, তোমার জীবনযাপন, পুরস্কার, স্বীকৃতি সব ওই যূথের মধ্য থেকে হবে। একটু স্বতন্ত্র করে যদি তুমি ভাবতে থাকো, তুমি শত্রু হয়ে গেলে। কংগ্রেস নেতা হুমায়ুন কবিরের একটা সাংস্কৃতিক মঞ্চে, সাংস্কৃতিক মঞ্চ, বারবার বলছি, রাজনৈতিক মঞ্চে না, আমি আবৃত্তি করার অপরাধে হয়ে গেলাম শ্রেণী শত্রু। সংস্কৃতি, হায় রে! 4 অধ্যায় দশচক্র করে আমি বামেদের শত্রু হলাম, রক্তকরবী করে আমি দক্ষিণের শত্রু হলাম। আমার চারপাশে এখন মোহ ভেঙে যাওয়ার অজস্র ইতস্তত বিক্ষিপ্ত সব ভগ্নমূর্তি। ভাই সব, আমাদের পথে হলো দুরুস্তুরু বাধা। সমাজে সংসারে দেখো, সবাই তো আমাদের খালি অপবাদ দিবে। কেননা তুমি যেটারে সত্য বলে মনে করো, মন খুলে তাই সত্য বলো, এইটাই অপরাধ। তারা বলে কালটা খারাপ, তাই শিবেরেও মানো, তারে পর ফিরে ফির স্যাংমুড়ি কানিরেও মানো। অর্থাৎ কি না, তুমি জ্ঞানেরও পূজা করো, আবার ফির অজ্ঞানেও ভজনা করো। নাটকটা লিখেছিলাম তখন বটুক ছদ্মনামে। বটুক মানে হচ্ছে কি জানো তো, মানে খুব ক্ষুদ্রাকৃতি। তা আমিও তো খুব ক্ষুদ্রাকৃতি একটা মানুষ, তাই না? কি বলছো? এই নাটকটা রাজনৈতিক? রাজনীতি যদি সত্যানুসন্ধান হয়, চাঁদ বণিকের পালা তাই। রাজনীতির নামে একজন চাষিকে উত্তেজিত করে আর একজন চাষিকে খুন করা হচ্ছে, একজন মজুরকে দিয়ে আরেকজন মজুরকে খুন করা হচ্ছে, হত্যা করানো হচ্ছে, ছাত্রদের দিয়ে সহপাঠীকে হত্যা করানো হচ্ছে। সেখানে রাজনীতি থাকে না? যাই থাক, সেখানে ভাব সংযোগ কিন্তু থাকে না। কি বলছেন ভাই আপনি? একটু সামনে বলুন। সিনেমা
তা করতে হয়েছে বই কি, দায়ে তো করতে হয় অনেক কিছু। একদিন রাত্রে, তারপর আরও সব করলাম। একটা ছবিতে ভিলেনও করেছি মরণের পরে, বেশ একটা। তৃপ্তি বরং অনেক বেশি, অনেক সাবলীল ছবিতে। ধরতি কি লাল আজও মনে দাগ কাটে। আমার জগৎ তো মূলত মঞ্চ। কতদিন চাইলাম জাতীয় নাট্যশালা হোক, হলো না। শিশির ভাদুরীকে দার্জিলিং যাবার পথে চিত্তরঞ্জন দাস বলেছিলেন হয়ে যাবে, একমাত্র উনি পারতেন। নাট্যপ্রেমীদের দুঃখের বিষয় উনি চলে গেলেন। তারপর কতদিন কতজনকে ধরেছি, বাম দক্ষিণ উত্তর পূর্ব, তারা কেউই এই অলাভজনক কাজে হাত দিতে চান না। থিয়েটারে তো পার্সেন্টেজের সুযোগ থাকেন না মন্ত্রী কিংবা আমলার। কখনো প্রস্তাব এলো শম্ভুমিত্রকে যদি বাদ দেওয়া যায় তাহলে জাতীয় নাট্যশালা হতে পারে। আরে বাপু, তাই করো আমাকে বাদ দিয়ে। আসলে সবাই কি চায় জানো তো, নিজের মাপের চৌকিদার। আর যদি তা না হয় তাহলে বিপদ, তাকে বর্জন করো। 4 অধ্যায়ে ইন্দ্রনাথ যেমনটি চেয়েছিলেন অতীন্দ্র তো তেমনটি হতে পারেনি। মাঝে এলা বেচারা রইল, ঘরেও নহে পারেও নহে, যে জন আছে মাঝখানে। যে দরকারে ভদ্রলোক তার স্ত্রীকে সহ্য করে, তার অর্থ একটির বেশি আমার জামা নেই বলে। বাড়িয়ে বলা অন্যায়, তাই আমি কমিয়ে বললুম, পূর্বাশ্রমে শ্রীযুক্ত অতীন্দ্রবাবুর জামা ছিল বহু সংখ্যক এবং বহুবিধ। এমন সময় দেশে এলো বন্যা। তুমি বক্তৃতায় বললে যে অশ্রুপ্লাবিত দুর্দিনে, মনে আছে এই অশ্রুপ্লাবিত কথাটা, যে বহু নরনারীর কাপড় জুটছে না, সেই সময় প্রয়োজনের অতিরিক্ত কাপড় যার আছে লজ্জা তারই, গুছিয়ে বলেছিলে। তখনও প্রকাশ্যে তোমার সামনে হাসতে আমার সাহস ছিল না, মনে মনে হেসেছিলুম, কারণ আমি জানতুম প্রয়োজনের অতিরিক্ত জামা ছিল তোমার বাক্সে। আবার এও জানতুম মেয়েদের বাক্সে 50 রকমের 50টি জামা যদি থাকে, তার 50টি অত্যাবশ্যক। সেদিন দেখলুম দেশ হিতৈষিণীদের মধ্যে একেবারে রেষারেষি চলছে যে কে কত বেশি করে দান সংগ্রহ করে এনে দিতে পারে। আমি এনে দিলুম আমার কাপড়ের তোড়ঙ্গ তোমার সামনে। এলি, হঠাৎ একটা কবিতার 2টো পদ মনে পড়ে গেল, অথচ কোথায় পড়েছি কিছুতেই মনে আসছে না, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলুম। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কি হয়েছে জানো তো, সবাই নিজেদের মতো সমস্ত কিছু চাইছে, নিজেদের মতো মতবাদ, নিজেদের মতো ধ্যান ধারণা। যেমন ধরো চীনা কমিউনিস্ট কিংবা রাশিয়ান কমিউনিস্ট, ভারতীয় কমিউনিস্ট। এখন এরকম হয় কিনা আমার জানা নেই। নির্বাক থাকাটা বোধ হয় সবচাইতে বড় ঘৃণা, সমর্থন। দেখেছ, এই রঘুপতি যখন নিজের দর্শন নিজেই বানিয়ে তুলছে ভ্রাতৃহত্যার সমর্থনে, কেমন আশ্চর্য লাগে না? হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমণে, মৃগ সম মুহূর্তে দাঁড়াতে নাহি পারে। মহাকালী কাল স্বরূপিণী রয়েছেন দাঁড়াইয়া তৃষাতৃষ্ণ লোল জিহ্বা মেলি, বিশ্বের চৌদিক বেয়ে চিররক্তধারা ফেটে পড়িতেছে, নিষ্পেষিত দ্রাক্ষা হতে রসের মতন অনন্ত খরপরে তার। কি যুক্তি হত্যার সমর্থনে! উচ্চারণ দেখো, যেটা সাবলীল সে কথা বলো। তোমার যেটা সড়গড় নাগরিক জীবনের সঙ্গেই তোমাকে মানিয়ে চলতে হবে এমন কিছু না। এই সড়গড় ব্যাপারটা খুব দরকার। কি গো, তোমার আবার কি প্রশ্ন? হ্যাঁ, তৃপ্তির সঙ্গে সম্পর্ক?
অনেক তো ভাবনা সৃজন করেছ তোমরা। আচ্ছা, এই কবিতাটা শোনো। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।